রাজা স্কুলের ফার্স্ট বয়, কিন্তু নাম রাজা হলেও ছেলেটি খুব গরিব ঘরের। তাই এইচএস কমপ্লিট করে কলেজে একটি সস্তা দেখে হোস্টেলে থাকার ব্যবস্থা নেয় সে। কিন্তু পয়সার অভাবে একটা খুব পুরনো রুমই পায় সেখানেও। বাবারে, কি বাজে গন্ধ! আর চারিদিকে কি নোংরা! এইখানেই আমাকে থাকতে হবে? যাই, আগে ফ্রেশটাই হয়ে নিই, তারপর রুমটাকে ভালোভাবে পরিষ্কার করতেই হবে, না হলে এখানেই আমার প্রাণটা বেরিয়ে যাবে। বাবারে, বাথরুমটাকেও ছাড়েনি! একটু যদি বড়লোক করতো ভগবান আমার বাবাকে, তাহলে অন্তত এই রুমে থাকতে হতো না। যাই হোক, আগে রুমটা পরিষ্কার করে নেই। সারাদিন ধরে রুমটা গোছাতে গোছাতে ক্লান্ত হয়ে সন্ধ্যেতে তাড়াতাড়ি শুয়ে পড়ল রাজা। তখন বাজে প্রায় রাত 2টো। রাজার রুমের নিচে দিয়ে একটা আওয়াজ আসতে লাগলো। গ্রামের ছেলে তো, তাই ঘুমটাও খুব পাতলা। আওয়াজটা শুনে রাজার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল। রাজা খুব স্পষ্টভাবেই আওয়াজটা শুনতে পাচ্ছিল, তাই সে চারদিকে দেখতে লাগলো কোথা থেকে আসছে এই আওয়াজটা তার কানে। কিন্তু কোথাও কাউকে দেখতে না পেয়ে সে দরজার দিকে যেতে লাগলো। কিছুটা যাওয়ার পর সে নিচে হাঁটু গেড়ে বসে পড়ল, কান লাগিয়ে শুনতে লাগলো। আরে, আওয়াজটা তো নিচু থেকেই আসছে, কিন্তু আমার রুমের নিচে তো বেসমেন্ট। ওখানে এত রাতে কার কি দরকার পড়লো? না, এত রাতে ওখানে কেউ কেনই বা যাবে? আমার মনে হয় বিড়াল ঢুকেছে বেসমেন্টে, আর সে তার খাওয়ার খুঁজছে। ধুর বাবা, এখন এরা সারা রাতটা আমাকে জ্বালাবে, ঘুমাতেও তো দেবে না দেখছি। দেখি যাই, কান বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। যদি ঘুম আসে, কালকে ক্লাস যাওয়ার আগে বলে যেতে হবে বিড়ালটাকে যেন ওখান থেকে বার করে। রাজা তার বিছানায় চলে গেল। সে যা হোক করে চোখটাকে বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন রাজা তৈরি হয়ে পড়ল কলেজের জন্য। সে কলেজের জন্য রুম থেকে যেতে লাগলো। কলেজে যাওয়ার আগে সে হোস্টেলের ওয়ার্ডেনের সাথে দেখা করলো। স্যার, আমি 302 নম্বর রুমটায় থাকি। ওই রুমটার নিচেই বেসমেন্ট। আসলে কালকে রাতে নিচু থেকে প্রচুর আওয়াজ আসছিল, তাই ঠিক করে ঘুমাতেও পারিনি। তাই আপনি যদি দেখতেন খুব ভালো হতো। আমার তো মনে হয় কোনো বিড়াল টিড়ালই হবে, তবুও যদি আপনি একটু দেখতেন। 302, নতুন স্টুডেন্ট তাই তো? কলেজে ভর্তি হতে না হতেই কমপ্লেন চালু? এই বেশি পাকামো দেখাতে হবে না, বুঝলে? পড়তে এসেছে তাহলে পড়াশোনাই করো, বাইরের জিনিসে কান দেওয়াটা বন্ধ করো। এমনিতে তো সস্তায় রুমটা নিয়ে রেখেছো, ওই টাকাতে কি রাজপ্রাসাদ খুঁজছো? ওই রকম মাঝে সাঝেই হয়, এতে কমপ্লেন করার কি আছে? বিড়াল শেখাচ্ছে আমাকে। যাও, ক্লাসে যাও। নাটক যত সব এদের, এখানেই সব ভিখারিগুলো জুটে।
রাজা মুখটা নিচু করেই যেতে লাগলো, আর এদিকে ওয়ার্ডেন তাকে পিছন ঘুরে সন্দেহের নজরে দেখছিল। কিন্তু অন্যদিকে রাজা বুঝতেই পারেনি তাকে হোস্টেলের ওয়ার্ডেন ওই রকমভাবে বললেন কেন। তারপর রাজা ক্লাসে চলে যায়। ক্লাস শেষের পর রাজা রুমে চলে আসে। তার রুমে এসে ক্লান্ত বোধ করায় সে রুমে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যায়। শালা বুড়োটাকে বললাম বেসমেন্টটাকে দেখতে, আবার আমাকেই গরম ঝেড়ে দিল। যেন হিরে মুক্ত খাজানা সব ওখানেই আছে। কি বলি যা। দেখতে দেখতে সূর্য ডুবে সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যেতে রাজা তার বিছানাতে পড়তে বসল। পড়াশোনা করতে করতে 9টা বেজে গেল, তাই সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল। আগের দিনের মতো যেই না রাত 2টো বাজল, বেসমেন্ট থেকে একই রকম আওয়াজ আসতে শুরু হলো। রাজার আবার ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে চারিদিকে দেখতে লাগলো। তারপর সে বুঝতে পারে আওয়াজটা বেসমেন্ট থেকেই আসছিল। তাই সে এগিয়ে গেল। দেখেছো, আবার শুরু হয়েছে। বলছিলাম বুড়োটাকে দেখতে, উল্টে তো আমাকেই গরম মেরেছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওখানে বিড়াল টিড়াল নেই। যদি বিড়াল হতো তাহলে তো সবসময়ই আওয়াজ করতো। কিন্তু এই আওয়াজটা প্রতিদিন রাত 2টোর সময়ই আসে। কিছু তো গড়বড় আছে। ওই জন্যেই মনে হয় বুড়োটা বেসমেন্টের কথা শুনে রেগে গিয়েছিল। মনে হচ্ছে বুড়োটাই কিছু করছে ওখানে। দেখি, যাই, কিসের আওয়াজ এটা, একটু দেখতে হবে তো। রাজা ওই রাতেই আস্তে আস্তে বেসমেন্টের দিকে চলে গেল। এ কি, এসব আমি কি দেখছি? এত হাড় পালা কঙ্কাল এসব এখানে কে রেখেছে? ওটা আবার কি? ওটা তো একটা মৃত মানুষের দেহ। কি চলছে এখানে এইসব? নিশ্চয় কেউ কিছু খুব খারাপ কাজ করছে এখানে। না না, আমাকে কিছু করতেই হবে। সবাইকে বলতেই হবে এই সব ব্যাপারে। কেউ যেন আসছে না। এই মরেছে। তাড়াতাড়ি আমাকে কোথাও লুকাতেই হবে, নইলে আজ আমার রক্ষে নেই। ওই তো, ওই বক্সটার পিছনে চলে যাই। ওখান থেকে আমাকে কেউ দেখতে পাবে না। রাজা তাড়াতাড়ি করে বক্সটার পেছনে যেতে লাগলো। বক্সটার পেছনে গিয়ে লুকিয়ে বসে পড়ল রাজা, আর চুপচাপ এক কোণ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। একটু পরেই রাজা দেখে তাদের হোস্টেলের ওয়ার্ডেন সেই রুমটায় আসছে। তার মনের সন্দেহটা আস্তে আস্তে সত্যি হলো তার কাছে। ওয়ার্ডেনটার হাতে একটা কাটা হাত ছিল। সে সেই হাতটাকে নিয়ে বসে পড়ল। কাটা হাতটাকে তার সামনে রেখে মন্ত্র পড়তে শুরু করলো। ওম ভ্রীম ক্রিম চামুণ্ডায় বিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো তান্ত্রিক বিদ্যার দ্বারা কালা জাদু করে হাতটাকে জীবিত করার চেষ্টা করছে। অন্ধকার আরম্ভম কৃপা কর হস্ত পুনর্জীবিত কর। ওম ভ্রীম ক্রিম চামুণ্ডায় বিচ্ছে।
তার মন্ত্রতন্ত্র সব রাজার মাথার উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু সে এতটা বুঝে গিয়েছিল এটা কোনো অশুভ সংকেত ছাড়া আর কিছুই নয়। কৃপা কর হস্ত পুনর্জীবিত কর। মন্ত্র পড়া শেষ করার পর ওয়ার্ডেন দাঁড়িয়ে পড়ল। তারপরে সে বেসমেন্ট থেকে চলে গেল। রাজা তবুও তার জায়গা ছাড়েনি। তার মনে ভয় ছিল, যদি ওয়ার্ডেন আবার ফিরে আসে তখন তার আর বাঁচার কোনো উপায় নেই। প্রায় আধ ঘন্টা ধরে সেখানে লুকিয়ে থাকার পরও যখন কেউ এলো না, তখন রাজা আস্তে আস্তে বক্সের পেছন থেকে বেরিয়ে এলো। এই লোকটা কি করার চেষ্টা করছিল এই হাতটাকে নিয়ে? এত তন্ত্র মন্ত্র সাধনা পড়ছিলই বা কেন? আর চারিদিকে এত ধোঁয়াটাই বা কোথা থেকে আসছিল? কি করতে চায় ও? তাছাড়া এই হাতটাই বা কার? এখানে এতদিন ধরে এইসব চলছে, কেউ কোনোদিন জানতেও পারেনি। কি আশ্চর্য ব্যাপার! কেউ আবার জানবেও বা কী করে? এই বেসমেন্টের উপরের রুমে তো কেউ থাকেও না, তাই লোকটাও নিশ্চিন্তে এইখানে তার সমস্ত বেআইনি কাজগুলোকে চালিয়ে যাচ্ছিল। কিন্তু এইবারে আর ওই রকম হবে না। আমাকে সবাইকে বলতেই হবে এই বেসমেন্টের রহস্যের ব্যাপারে, আর এই ওয়ার্ডেনের আরেকটা চেহারার ব্যাপারে। বুড়ো, এইবার তোর খেলা শেষ। তোমাকে এইবারে তোমার সঠিক জায়গা মানে জেলখানায় আমিই পৌঁছাবো। রাজা সব কিছু দেখার পরে সে বুঝে নেয় ওইসব বেআইনি কাজ ছাড়া আর কিছুই নয়। তাই সে আইনের সাথে চলার জন্য ওয়ার্ডেনের ব্যাপারে সবাইকে বলবে বলে ঠিক করে। কিন্তু আগে আমাকে এখান থেকে বেরোতে হবে, নইলে এ লোকটা চলে আসলে আমার খেলা শেষ এখানেই। কিন্তু সে হয়তো ভুলে গিয়েছিল সে যেটা করতে যাচ্ছে তা তার প্রাণও নিতে পারে। এ কি, তুমি তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? কেন, বক্সের পেছন থেকে দেখনি? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে দেখিনি? আমি এই হোস্টেলে 40 বছর ধরে আছি, আর আমার এই দিব্য শক্তি লাভের জন্য আমি এখানে কত মানুষের বলি দিয়েছি। আমি এই হোস্টেলের ব্যাপারে সব কিছু জানি, আর তুই দুদিন না আসতে আসতে আমার কাজ বিফল করবি? তা তো আমি কোনোদিনই হতে দেব না। আমি কিছু দেখিনি, আমি সব ভুলে গেছি। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজই কলেজ থেকে পালিয়ে যাব। না 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 না, আমি এক্ষুনি পালিয়ে যাব কলেজ থেকে। কেউ কিছু কোনো দিন জানতেও পারবে না। আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? সত্যি রে, তোকে ছেড়ে দিতাম রে, কিন্তু কি করবো বল তো? তোকে ছেড়ে দিলে ফাঁসির দড়ি যে আমার গলার সামনে ঝুলবে। তাছাড়াও তোকে মারলে আমার কালদেব আরেকটা বলি পাবে, আর তার জন্য হয়তো সে আমাকে দিব্য শক্তিও প্রদান করতে পারে। তাই তোকে ছাড়া যাবে না রে, তোকে মরতেই হবে। না না, এইরকম করো না, এইরকম করো না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ইয়া